সুন্দর মতো বাংকাটা করা হয়েছিল, একদিন আশ্রয় নিয়েছিলাম, পরে দেখলাম যে কবরের মতো বেরিয়ে এসেছে, পরে আর ওখানে ঢুকি নাই। আপনি পাকিস্তান থেকে স্বাধীন হয়ে তো আবার ইন্ডিয়ার কবরে গেলেন, তাহলে স্বাধীনতা কোথায়? একজন রিক্সাওয়ালা, একজন টি স্টল বয় থেকে শুরু করে সবাই পলিটিক্স করে। মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত হয়। আমাদের একটাই প্রবলেম আছে, দ্যাট ইজ দ্য পলিটিক্স, ব্যাড পলিটিক্স। আপনি যেই সব দেশের কথা বললেন, জুলাইয়ের আন্দোলনকারী একজনকে গুলি করে মারা হয়ে গেছে, এই দেশের কি ভবিষ্যৎ আছে বলেন? একবার না একবার তো মানুষ জেগে উঠে, ঘুম থেকে জেগে উঠে। আরে ভাই, কিভাবে এক জেনারেশন তো চলে গেল, না, এখন 54 ইয়ার্স। এবং নরেন্দ্র মোদী একজন কিলার, একজন বুচার হিসেবে হাজার হাজার মানুষকে গুজরাটে হত্যা করেছে, এবং ডক্টর জাকির নায়কে পর্যন্ত তার দেশকে বের করে দিয়েছে। ভাই, মুক্তিযুদ্ধের সময় আপনার অভিজ্ঞতা কি দেখছেন নি? আপনি না দেখছেন না? আমি তো মুক্তিযুদ্ধের কথা এখন চোখে ভাসে। আমরা জালো জল আগুন জালো, ভুট্টুর গালে, টিক্কার গালে, ইয়াহিয়ার গালে আগুন জালো বলে আমরা বাসার নিচে গিয়ে আগুন জ্বালিয়ে দিতাম, বনের মধ্যে, ন্যাড়ার মধ্যে, ধানের ইয়ের মধ্যে। তারপরে সেখানে আমরা ওই পাকিস্তান আর্মির গাড়িগুলো যেত, সেখানে আব্বা টি গার্ডেনের প্রথমে হেড লেবাবু ছিলেন, পরে ম্যানেজার দায়িত্বে ছিলেন, এবং সেখানে 6 জন লেবারকে মুক্তিযোদ্ধা হিসেবে মুক্তিযুদ্ধে পাঠিয়েছিলেন। এবং ওখানে আমাদের চোখের সামনে জেট বিমানগুলো বম্পিং করছিল, এবং একটা বাংকার খোঁড়া হয়েছিল আমাদের বাসার পেছনে। সেই বাংকারে সুন্দর মতো বাংকারটা করা হয়েছিল, একদিন আশ্রয় নিয়েছিলাম, পরে দেখলাম যে কবরের মতো বেরিয়ে এসেছে, পরে আর ওখানে ঢুকি নাই। আরও একদিন একটা গরুর গাড়িতে করে আমরা 3 দিনের জন্য আমরা অন্য একটা জায়গায় গিয়েছিলাম, বাগানের বাইরে। পরে আবার বাগানটা কোথায় ছিল? বাগান ছিল ফেঞ্চুগঞ্জে। আচ্ছা। এবং পরে আমরা আবার বেরিয়ে এসেছিলাম, এবং আমাদের চোখের সামনে মাইজগাঁও রেল স্টেশনে বম্বিং হচ্ছিল। যেদিন বম্বিংটা হলো রেল স্টেশন মাস্টারের ছাদের উপর দিয়ে, আমরা ওইটা দেখতে পাচ্ছিলাম, মনে হচ্ছিল খুব কাছেই এটা হচ্ছে। তো এই জিনিসগুলো আমরা দেখেছি, চোখে দেখেছি। এবং ফ্যাক্টরি আগুন লাগিয়ে দিতে এসেছিলো পাকিস্তানি আর্মি। যাই হোক, সেখানে আব্বা চৌকিদার ছিল, তাদেরকে দিয়ে বলে যে এটা একটা সরকারি স্থাপনা, জনগণ কাজ করে এখানে, এবং সে একটু উর্দুতে ওখানে কথা বলেছিল। যাই হোক, পরে আগুন তারা ধরেনি। এখন আপনাকে একটু প্রশ্ন করি, আমরা কি 1971-এ মুক্তিযুদ্ধ করে চূড়ান্ত স্বাধীনতা পেলাম না? আপনি ভালো প্রশ্ন করেছেন, ভেরি পার্টিনেন্ট এবং ইম্পর্টেন্ট অ্যান্ড রেলিভেন্ট। বিষয়টা হচ্ছে যে আমরা তো মুক্তিযুদ্ধ যারা করেছি, আসলে আমাদের মানুষ অনেক সময় এটাকে গুলিয়ে ফেলেন। এটাকে বলতে হবে স্বাধীনতা যুদ্ধ, 1971 সালে যে যুদ্ধটা হয়েছিল। আর মুক্তিযুদ্ধ নিরন্তর, মুক্তির জন্য আমরা এখন লড়াই করছি। আমাদের অর্থনৈতিক মুক্তি এখনও অর্জিত হয়নি। স্বাধীনতা, গণতন্ত্র, অন্য বস্ত্র, চিকিৎসা, বাসস্থান, যার জন্য আমরা দীর্ঘকাল আন্দোলন করেছি, সেই আন্দোলন এখনও চলছে। মুক্তির লড়াই, মুক্তির সংগ্রাম, মুক্তির যুদ্ধে চলছে। আমরা স্বাধীনতা যুদ্ধ যারা করেছি, সেই যুদ্ধে বাংলাদেশের আপামর জনতা। আচ্ছা, ঠিক আছে, আরো সহজ করি আপনার জন্য, আপনি মুরব্বী আমার। বলেন। আপনি পাকিস্তান থেকে স্বাধীন হয়ে তো আবার ইন্ডিয়ার কবরে গেলেন, তাহলে স্বাধীনতা কোথায়? এক্স্যাক্টলি, আমাকে একটু বুঝান। আপনারা, আমাদের তো আপনি মুক্তিযুদ্ধ থেকে আমি বাইর হলাম, আপনি তো পাকিস্তান থেকে বাইর হলেন, ইস্ট আর ওয়েস্ট থেকে। তো আবার যদি ইন্ডিয়ার এক কুল থেকে আরেক কুলে আপনি গেলেন, আপনার কোথায় স্বাধীনতা? এটাই তো আমাদের সমস্যা। আমাদের রাজনীতিবিদদের এটাই সমস্যা ছিল যে আমরা বাংলাদেশি, আমাদেরকে তারা পাকিস্তানি বা ইন্ডিয়ান বানাতে চলবে না। আমাদের স্বাধীন হতে হবে। বা পৃথিবীতে অনেক দেশ আমাদের পরে স্বাধীন হয়ে, আপনি দেখেন মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, এমনকি মালদ্বীপের মতো একটা দেশ, তারা অনেক, ব্রুনাই, দারুসালাম, তারা উন্নত হয়ে গেছে, রাষ্ট্র পরিণত হয়ে গেছে। আমাদের দেশে পলিটিক্স, বাংলাদেশে একজন রিক্সাওয়ালা, একজন টি স্টল বয় থেকে শুরু করে সবাই পলিটিক্স করে। কিন্তু তাদের কোনো দেশে আমাদের মতো এত মানুষ নেই, জনসংখ্যা এত নেই, কিন্তু জনসংখ্যার সম্পদ আল্লাহ তাআলা বলেছেন। আমাদের মতো এত করাপ্টেড মানুষ না, এত সেলফিশ মানুষ না। অথচ এই মানুষগুলো কিন্তু আমাদের সম্পদ। আপনি দেখেন 1.5 কোটির মতো মানুষ বাংলাদেশের মানুষ বিদেশে থাকে। আজকে ইংল্যান্ডের কথা আমি ধরি, এখানে আসেন, এই যে মুক্তিযোদ্ধারা এখানে যে কাজটা করেছে, আপনি একটু আগে বলেছেন 3.5 মিলিয়ন পাউন্ড সাহায্য করেছে বাংলাদেশের মুক্তিযুদ্ধে। বিচারপতি আবু সাঈদ চৌধুরীর নেতৃত্বে বাংলাদেশের বেশিরভাগ সিলেটি মুক্তিযোদ্ধারা সেদিন কাজ করেছেন। এই প্রবাসীরা আজকে বিদেশে ডিসিপ্লিন মানেন, আজকে কিউতে লাইন ধরেন এবং কাজগুলো করেন ঠিকমতো, ডিসিপ্লিন হয়েছে। ইংল্যান্ডের কথা বলেন, ইউরোপের কথা বলেন, এমনকি মিডল ইস্ট যদি গিয়ে দেখেন, সেখানে আইন খুব কড়া, এই মানুষেরা কাজ করছে। এই যদি মানুষগুলো, আমাদের কত প্রশ্নতে আবার আসি ফিরত। তো আমরা 71-এর পরে আমরা স্বাধীনতা পাই নাই না? আমরা স্বাধীনতা পেয়েছি, স্বাধীনতাটাকে যেভাবে আমরা সামনের দিকে নিয়ে যাওয়া উচিত ছিল। এই স্বাধীনতা যদি আপনি পেলেন, তাহলে 2024-এ না আমরা কেন বলি যে কতটুকু স্বাধীন আমরা? 24-এ আপনি তো একটু আগে নিজেই উত্তর দিয়েছেন যে আমরা পাকিস্তান থেকে স্বাধীন হয়েছিলাম, আর ভারতের কাছে আমরা প্রধানত করা হয়েছিল, আগে সরকারে করেছে। এবং এটা যদি না করতো, তাহলে বাংলাদেশকে আরও অনেক এগিয়ে যেত। বাংলাদেশে আজকে দেখেন বিশ্বে আমরা নেতৃত্ব দিতে পারি। আচ্ছা, ইউনাইটেড নেশনস পিস কিপিংয়ে উই আর ইন দ্য লিডিং পজিশন। আজকে গার্মেন্টস, টেক্সটাইল, ফার্মাসিউটিক্যালস, বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের কিন্তু সাকসেস স্টোরি করেছে। এখন শুধু আমাদের একটাই প্রবলেম আছে, দ্যাট ইজ দ্য পলিটিক্স, ব্যাড পলিটিক্স। উই শুড কাম আউট ফ্রম দ্যাট। আপনাকে আরেকটা জায়গায় জানি, মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত হয়, যে যখন ক্ষমতায় আসে তাদের উপর ভিত্তি করে তারা ইতিহাস আবার নিজেরই রাইট করে। এটা প্রপার
সংরক্ষিত করতে হলে কি করতে হবে? এটাকে একটা এখন যে সংস্কারের কথা হচ্ছে, জাতীয় ঐক্যমত্য কমিশন হয়েছিল, এটাকে আপনারা একটা নিউট্রাল একটা বডির কাছে দায়িত্ব দিতে হবে এবং আর্কাইভে তারা রাখবে সবগুলো, দলমত ধর্ম বর্ণগত নির্বিশেষে সবার ঊর্ধ্বে উঠে ইরেসপেক্টিভ অফ এভরিথিং। এটাকে তারা মানে বাংলাদেশের আসল ইতিহাসটাকে তারা সংরক্ষণ করবে এবং বাংলাদেশের যে সাকসেস স্টোরিগুলো তুলে ধরবে। এবং আজকে দেখেন আমেরিকাতে, ব্রিটেনে বাংলাদেশিদের অনেক সাফল্য আছে, জি, সেকেন্ড জেনারেশন, থার্ড জেনারেশন সাফল্য অর্জন করছে। আর বাংলাদেশের মানুষ আপনার বিশ্বে যে ভালো কাজগুলো করছে এটাকে আমরা হাইলাইট করতে পারি। এবং আমরা বিভিন্ন ক্ষেত্রে আমরা নিকারাগুয়াতে শুরু করে সিয়েরা লিওন পর্যন্ত, আপনার আফ্রিকার কান্ট্রি মালি থেকে শুরু করে আপনার নাইজেরিয়া পর্যন্ত বাংলাদেশের পিস কিপিং করেছে, পিস বিল্ডিং করেছে। তো আমরা তো এই কাজগুলো আমাদেরকে দিলে আমরা বিভিন্ন জায়গায় কাজগুলো করতে পারি। বাংলাদেশিদের যে সাকসেস স্টোরি আছে সেগুলো তুলে ধরি, আর আমাদের যে প্রবলেমটা আছে এটা যে আমরা সলভ করি। সলভ করে আজকে যে আলোচনাটা, যে আজকে বিজয় দিবস উপলক্ষে 1971 সালের পরে 54 বছর আজকে আমরা পার করেছি, এই যে বিজয় আমরা অর্জন করেছি, বিজয়টাকে দলমত ধর্ম বর্ণগত নির্বিশেষে সবার ঊর্ধ্বে স্থান দিয়ে আমাদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। চৌধুরী সাহেব, এগুলো তো খুব চমৎকার, শুনতে ভালো লাগে, ভাব ভাষা ছন্দ মিলিয়ে কথা, খুবই ভালো লাগে। আমরা এই করতেছি সেই করতেছি, কিন্তু আজকে তো আপনি যেই সব দেশের কথা বললেন, আজকে তোমার জুলাইয়ের আন্দোলনকারী একজনকে গুলি করে মারা হয়ে গেছে। এই দেশের কি ভবিষ্যৎ আছে বলেন? আজকেই তো মারা গেলেন না? হ্যাঁ, এটা একটা দুঃখজনক ঘটনা। তাইলে এই স্বাধীনতার মানেই কি ছিল? এত কিছু 54 বছর এই সংগ্রাম করে টাকা দাও, পয়সা দাও, এই করে, হোয়াট ইজ দিস? দেয়ার ইজ নো রিজাল্ট। এটা আরেকভাবে দেখা যায়, নো রিজাল্ট, আরেকভাবে দেখা যায়। আজকে যেটা হয়েছে এটার থেকে আমার ধারণা মানে একবার না একবার তো মানুষ জেগে উঠে, ঘুম থেকে জেগে উঠে। আরে ভাই, কিভাবে এক জেনারেশন তো চলে গেল। 54 ইয়ার্স যারা মুক্তিযুদ্ধ করেছে তাদের মধ্যে 90% তো মাটির নিচে, কবরের নিচে। এখন কিন্তু একটা জিনিস হচ্ছে, মানুষের মধ্যে একটা চেতনা ফিরে এসছে। মানুষ বুঝতে পেরেছে যে স্বৈরাচার বা ফ্যাসিস্ট পালিয়ে গেছে, আর বুঝতে পারছে যে এখন যে ঘটনাগুলো ঘটছে বাংলাদেশের। আজকে দেখেন আপনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আপনি একটু আগে বলেছেন, এটাও পার্টিনেন্ট, যে তিনি আমাদের বিজয় দিবস নিয়ে তিনি বাণী দিয়েছেন, বাংলাদেশের নামই নাই। অথচ বাংলাদেশিরা তার মুক্তিযুদ্ধ করেছে, তারা শেষের দিকে এসে আমাদেরকে সাহায্য করেছে, আমাদেরকে তারা তাদের স্বার্থে করেছে। ভারত সাহায্য করে, উই আর গ্রেটফুল টু ইন্ডিয়া, বাট দে হ্যাভ ডান ইট ফর দেয়ার ওন ইন্টারেস্ট। তো সেখানে আজকে বাংলাদেশের নাম গন্ধ মুছে দিতে চেয়েছে এবং নরেন্দ্র মোদী একজন কিলার, একজন বুচার হিসেবে হাজার হাজার মানুষকে গুজরাটে হত্যা করেছে এবং ডক্টর জাকির নায়ককে পর্যন্ত তার দেশকে বের করে দিয়েছে। ফ্রিডম অফ স্পিচ, ফ্রিডম অফ প্রেস, ফ্রিডম অফ এক্সপ্রেশন, এগুলো ইন্ডিয়াতে বইয়ে আছে, কাগজে আছে, কিন্তু কাজের গরু কেতাবে আছে, গোয়ালে নেই, এই অবস্থা ভারতের।